একবারে তো ধ্বংস করা যাবে না। ধ্বংস করার জন্য ধারাবাহিকভাবে লড়াইটা করতে হবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এখন সবাই নির্বাচনমুখী হয়ে গেছে এবং এই যে যা কিছু ঘটছে বাংলাদেশে, এটা নির্বাচনে ক্ষমতায় যাওয়ার জন্যই এক ধরনের খুবই দ্রুততা আ লক্ষ্য করা যায়। রাজনীতি নিষিদ্ধ হয়েছে, রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে, তার নেতাকর্মীরা আছে। আজকেই মিছিল করেছে তারা। এগুলা থাকবে বাংলাদেশে। এগুলা থেকে কিভাবে উত্তরণ করা যায়, কি প্রক্রিয়ায় এগুলার সমাধান করা যায়, তার একটাই রাস্তা বাংলাদেশে নির্বাচনী আদালত। এই আদালত এবং এই অস্থায়ী সরকার যারা লন্ডনে আসার পরও ন্যূনতম আমার সাথে খোঁজ খবর নেয়নি, ন্যূনতম আমাকে মনে করেনি, কিন্তু তারা বিভিন্ন টক শোয়ে বিভিন্ন আলোচনায় এখন পর্যন্ত তারা আমার নামটাই ব্যবহার করে। তাই স্বাভাবিকভাবে আমার জিজ্ঞাসা, এই অথর্ব সরকারের প্রতি আমার আস্থা নেই। এই অথর্ব সরকার যত দ্রুত বাংলাদেশ থেকে বিদায় হয়ে নির্বাচিত সরকার আসবে, সেটাই আমার সংবাদ। আমি উল্লেখ করি আপনাদেরকে যে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি তিনি এই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য সার্বিক সহযোগিতা করতে বলে একটা মিট করেছেন প্রধানের সাথে, বাংলাদেশের উপদেষ্টাদের সাথে। তো এটা নিয়ে এক ধরনের পজিটিভ ভাবনা যে বাংলাদেশে এই অরাজকতা থেকে আসলে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা লুটপাটের অর্থ ফেরত আনতে পারছি না। আমরা বাংলাদেশে যারা লুটপাট করে সম্পদ গুছিয়েছে তাদের সম্পদ বাজেয়াপ্তের লড়াই করিনি। আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করিনি। আমরা খুব, আমার কাছে মনে হয় আমাদের কনসেন্ট্রেশনটা আমরা বিভিন্ন ভুল খাতে আমরা প্রয়োগ করছি। বাংলাদেশে যারা আছি, বাংলাদেশে যারা লড়াই করছেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে আমরা মনে হয় মূল জায়গা থেকে সরে দাঁড়িয়ে অনেক কিছু করছি। যে লড়াইটি হওয়া দরকার ছিল, যে হাসিনা একটি নির্বাচিত সরকার গঠন হয়নি, রাজনৈতিক দলগুলি নানান ধরনের সুযোগ সুবিধা নিয়েছে। হাসিনার ফ্যাসিস্ট আমলে আমি মনে করি যে বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক গুলি সবাই কম বেশি নিজেদের মতো করে বাস করেছে, সুযোগ সুবিধাও নিয়েছে, নির্বাচনে অংশগ্রহণ করেছে, নির্বাচিত প্রতিনিধি হয়েছে। তাই আমরা নিষিদ্ধের রাজনীতির ভিতরে ঢুকে আমরা যে সংকট আমরা আমাদের জনগণের সামনে নিয়ে এসেছি, তা হলো জনগণরা কোনো দিশা পাচ্ছে না বাংলাদেশে। যে বাংলাদেশে সবসময় সবাই জানতে চায় ভাই পরবর্তীতে কি হবে, ভোট কি হবে কি হবে না। তা আমি মনে করি যে স্বাভাবিক ট্র্যাকে প্রথম আগে ফিরতে হবে আপনাকে। আপনি যদি নির্বাচিত সরকারের হওয়ার পরে লড়াইটি, যে আমাদের দাবি, লুটপাটের বিরুদ্ধে লড়াই, আমাদের সম্পদ বাজেয়াপ্তের লড়াই, অপরাধীদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর লড়াই, সেই লড়াইটি আপনারা করবেন, অবশ্যই করেন। সেটা করার জন্য একটি নির্বাচিত সরকার আপনারা কিভাবে করবেন, নির্বাচিত সরকার দিয়ে আপনার রাষ্ট্রটাকে কিভাবে পুনর্গঠন করবেন, এটা যেমন ঠিক করতে হবে। জরুরি হয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা, আজকে যেমন ধরেন একটা পাগলের মাজার পুড়িয়েছেন এবং তার কবর থেকে লাশ তুলে পুড়াচ্ছেন, এটা মানুষের ভিতরে রিপার্কেশন তৈরি হওয়া। আপনি যেভাবে এক সাইডে লড়াই করছেন, আর একদিকে আর একটা ঘটনা ঘটে যাচ্ছে বাংলাদেশে, যা বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করছে। এটা আপনি বাংলাদেশের জায়গা থেকে দেখছেন, আমরা হয়তো বিদেশের জায়গা থেকে দেখছি। বিদেশে আমার বাংলাদেশের পুরো পরিবারটাই রয়ে গেছে। আমার কয়েকটা বোন আছে, ভাই আছে, একটা ভাই তিনি অসুস্থ দীর্ঘদিন ধরে আছেন। তা আমার আসলে অভিভাবক বলতে আমি হলাম, আমার পরিবারের অভিভাবক ছিলাম। আর শারীরিক কন্ডিশন আমার ঘুম থেকে ফেরার পর আমার যে এখান থেকে আমি এখন পর্যন্ত বের হতে পারি না। আমার অনেক প্রবলেম হয়, শারীরিক অনেক সমস্যা তৈরি হয়ে গিয়েছে, যেটা আসলে দীর্ঘ সময় যে বসে আছি এটাও একটা প্রবলেম। আপনার এই যে কানে শোনা, চোখে শোনা, হ্যাঁ, এগুলো ড্যামেজ হয়েছে, এগুলো অনেক সমস্যা হয় আমার অনেক চোখে তো আমি খুবই প্রবলেম হয় আমার, যেহেতু চোখটা আমার বাধাই ছিল। আর আজকে ধরেন এই যে এইসব বিষয়গুলো নিয়ে কথা বলার আগে আমি মনে করি যে বাংলাদেশে আপনারা যে নিষিদ্ধের লড়াই করছেন, এই লড়াইটা জারি রাখবেন। জাতীয় পার্টি রাজনীতি করতে পারবে কি পারবে না সেটা তো এখন পর্যন্ত আমি জানি না, নিষিদ্ধ হতেও পারে নাও পারে, এটা একটা বিষয়। তবে আওয়ামী লীগের যে বিশাল জনগোষ্ঠী আছে, সাধারণ মানুষ আছে, কিন্তু আওয়ামী লীগের সব মানুষ তো অপরাধী না। আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে ভোট করতে পারবে না, এটা নির্ধারিত হয়েছে কি। এটা যেমন তারা আমরা দেখলাম যে এরকম যারা ফেরারি, যারা কনভিক্টেড বা যারা অপরাধের সাথে সংগঠিত, তারা ভোট করতে পারবে না, নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আস্তে আস্তে যতটুকু করা দরকার, এটা একবারে তো ধ্বংস করা যাবে না। ধ্বংস করার জন্য ধারাবাহিকভাবে লড়াইটা করতে হবে।
কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এখন সবাই নির্বাচনমুখী হয়ে গেছে এবং এই যে যা কিছু ঘটছে বাংলাদেশে, এটা নির্বাচনী ক্ষমতায় যাওয়ার জন্যই এক ধরনের খুবই দ্রুততা লক্ষ্য করা যায়। কিন্তু বিচারের প্রশ্নে তো আর মানে কেউ তার কথা বলেন এখন। এই যে যারা ভিকটিম তারাই হয়তো কথা বলছেন বিচার বা এগুলা লাগবে, এগুলা করা লাগবে। এগুলো আস্তে আস্তে ক্ষীণ হয়ে এসেছে বাংলাদেশের মাটিতে। তা আমি সেই জন্যই শঙ্কা প্রকাশ করি। তবে নির্বাচিত সরকার হওয়ার পরে হয়তো ইন্ডিভিজুয়ালি আমাদের লড়াই করতে হবে। সেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ খুব নানানভাবে বিভক্ত হয়ে গিয়েছে বাংলাদেশে। আমার বক্তব্য একেবারে পরিষ্কার যে আমরা গুমের বিচার চাই, গুমের ক্ষতিপূরণও চাই। যে ধরেন এই ক্ষতিপূরণের জন্য যে আদালতে আশ্রয় নেব, সেই আদালতের বিচার প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করবেন বা বিচার যারা করার জন্য চেষ্টা করবেন, এখানে মতাদর্শিক জায়গা রয়ে গিয়েছে। অনেক সমস্যা হয় বাংলাদেশে। তো কোর্টটা তো রাজনৈতিক দলের সেন্টার মনে হয় আমার কাছে। বিএনপি, আওয়ামী লীগ এরা ধরেন বেচা কিনা হয়ে যায়, এইরকমই আমার কাছে সবসময় মনে হয়েছে আর কি। এবং এই কারণে ভরসা হয়নি। আমার মনে হয় আপনাদের মনে আছে যে আমার মামলা লড়ার জন্য কোনো লয়ার না পাওয়ার পর সেটি অনেক কষ্ট করে জ্যোতির্ময় উনি মামলাটা ধরেছিলেন। তাও সেটা সেটা বিনিময় লেগেছে। এরকম না যে আমার মামলা কেউ ফ্রি করেছিল। ওই সময় ধরার লোক কোনো ছিল না। আমার ছেলে একেবারেই ইম্যাচিউর ছিল। আমার ছেলে একেবারেই ছোট তখন। আমার ছেলে কোথায় যাবে এটা নিয়ে চিন্তা করা। যাই হোক, সেই সময় শহীদুল আলমরা, জ্যোতির্ময় এরা মিলে আমার জ্যোতির্ময় মামলাটা করেছিল। পরে জ্যোতির্ময় আবার মামলাটা একসময় এসে ড্রপও করে দিয়েছিল আমার সাথে, আমার সামর্থ্যের প্রবলেমের কারণে। এগুলা দেখা দিয়েছিল, যে কারণে আমি আস্থা পাই না। আমি আস্থা পাওয়ার মতো মানুষের সাথে এখনো মানে আমার সাক্ষাৎ হয়নি যে এটা নিয়ে ধরেন মানে বেচা কিনা হয়ে যায় কিনা। আমি 20 জন আসামি করেছি, মানে 20 জন আমার আসামি একদম আমি যাদেরকে চিনি জানি। এটা এর মধ্যে ভাইটাল যারা আছে এখানে, যেমন জনপ্রশাসন মন্ত্রী বাংলাদেশের, সে সরাসরি জড়িত ছিল, শেখর জড়িত ছিল, আরো ওই যে অসীম কুমার উকিল, অপু উকিল সহ আরো যারা আছে, নূর আলী ছিল, এগুলো সবাই জড়িত। কিন্তু এগুলোর বিরুদ্ধে আমি কথা বলেছি এবং এদের বিরুদ্ধে আমার অভিযোগ, এটা মামলায় রূপান্তরিত করার জন্য আমি অবশ্যই সব মানুষের সহযোগিতা চাইবো এবং এই লড়াইটা অবশ্যই আমাকেই করতে হবে। এটাই আমি মনে করি যে এই একটা গুম ভিকটিম যখন হয়, এই পরিবারটা ধ্বংস হয়ে যায়। আপনাদের কাছে আমার একটা দাবি যে বাংলাদেশের স্বাভাবিক পরিস্থিতি ফিরত আনার জন্য আপনারা আরেকটু ধৈর্যশীল হলে ভালো হয়। কেননা আমরা যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি, মানে একই তো এখানে ধরেন মানে আওয়ামী লীগকে আমরা যত ছোট মনে করি, খারাপ দল মনে করি, নোংরা দল মনে করি, আমি মনে করি শেখ হাসিনা আর কোনোদিন তার জীবদ্দশায় বাংলাদেশের মাটিতে পা দিবে না। এটা হলো আমার একদম ফাইনাল ডিসিশন এবং সেটাই আমি মনে করি এবং সেটার প্রতি আস্থা রাখি। এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে, রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে, তার নেতা কর্মীরা আছে, আজকে মিছিল করেছে তারা। এগুলা থাকবে বাংলাদেশে। এগুলা থেকে কিভাবে উত্তরণ করা যায়, কি প্রক্রিয়ায় এগুলার সমাধান করা যায়, তার একটাই রাস্তা বাংলাদেশে নির্বাচন হবে। অনেকে প্রশ্ন করে যে নির্বাচনটা শেখ হাসিনার মতো হবে, কেননা আওয়ামী লীগ তো থাকতে পারছে না। তাতে না থাকুক, একটা নির্বাচনের ধারাবাহিকতা আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট দল থেকে নির্বাচন করার মতো মানুষ এই মুহূর্তে নাই। আমার দাবি, আমার বিশ্বাস, আমি মনে করি যে আগামী যে সরকার, তাদের কাছেই আমার মূল মানে আমি বিচারের লড়াইটা লড়তে চাই তাদের আদালতে। কেননা এই যে অস্থায়ী আদালত, এই আদালত এবং এই অস্থায়ী সরকার যারা লন্ডনে আসার পরও ন্যূনতম আমার সাথে খোঁজ খবর নেয়নি, ন্যূনতম আমাকে মনে করেনি, কিন্তু তারা বিভিন্ন টক শোয়ে বিভিন্ন আলোচনায় এখন পর্যন্ত তারা আমার নামটাই ব্যবহার করে। তাই স্বাভাবিকভাবে আমার জিজ্ঞাসা, এই অথর্ব সরকারের প্রতি আমার আস্থা নেই। এই অথর্ব সরকার যত দ্রুত বাংলাদেশ থেকে বিদায় হয়ে নির্বাচিত সরকার আসবে, সেটাই আমার লাইন। সবাইকে আমার ধন্যবাদ।